আমাদের বাবা মার মতো দেখতে হয়ে থাকে। শুধু কি তাই, আমাদের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের বাবা মার মতো হয়ে থাকে। তাহলে এই ঘটনাটা কেন ঘটে থাকে সেটা নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। সো হাই এভরিওয়ান, আমি এডি, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলজিক্যাল। এই চ্যানেলে আমরা ডাব্লিউবিবিএসসি, সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের বায়োলজির প্রত্যেকটা টপিককে ইন ডিটেলসে বুঝিয়ে থাকি এবং কিভাবে সহজে এই টপিকগুলোকে মনে রাখা যায় তারই চেষ্টা করে থাকি আমি আমার ভিডিওতে। তো আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রোমোজোম। দেখো, এই ক্রোমোজোম শব্দটা কিভাবে এলো সেটা আগে আমরা জেনে নিই। আমাদের যে কোষ থাকে বা সেল থাকে সেটা কিন্তু খালি চোখে আমরা দেখতে পাই না। সেটাকে দেখার জন্য আমরা সেটাকে আগে রং করি, তারপরে সেটাকে মাইক্রোস্কোপের তলায় রেখে দেখি। তো যখন মাইক্রোস্কোপের তলায় রেখে দেখছি তখন দেখা যায় যে এই সেলের কিছু অংশ যেটা গাঢ় রং নেয় বা ডিপলি স্টেইনড হচ্ছে, তো সেই অংশটাকেই বলা হচ্ছে ক্রোমোজোম। দেখো, এই দুটো গ্রিক ওয়ার্ড ক্রোম আর সোমা, এখান থেকে ক্রোমোজোম শব্দটা এসেছে। ক্রোম কথাটার মানে হচ্ছে কালার, আর সোমা কথাটার মানে হচ্ছে বডি। তার মানে এমন স্ট্রাকচার যেটা নাকি ডিপলি স্টেইনড হচ্ছে বা কালার নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। তো দেখো, এই ক্রোমোজোম কোথায় দেখতে পাবো আমরা? দেখো, আমাদের যে ইউক্যারিওটিক সেল রয়েছে সেই ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকে নিউক্লিয়াস, জানো, ট্রু নিউক্লিয়াস আমরা দেখতে পাই। তো এই নিউক্লিয়াসটাকে যখন আমরা বড় করে দেখব তখন দেখব কি একটা নিউক্লিয়াসের 4টে পার্ট রয়েছে। সবার বাইরে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে, যে কভারিংটা থাকে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তোমরা জানো যে নিউক্লিয়াস হচ্ছে একটা ডবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি বা দ্বিপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। তো এরকম একটা দ্বিপর্দা বা ডবল মেমব্রেন চারপাশে থাকে। তো এর ভেতরে যে অংশটা, যে লিকুইড পার্টটা রয়েছে, সেটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। তো এই নিউক্লিওপ্লাজমের মধ্যে দেখো দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা বলের মতো স্ট্রাকচার, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর যে রেটিকিউলার পার্টটা রয়েছে বা জালিকাকার যে অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম। এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে ক্রোম্যাটিন রেটিকিউলামও এটাকে বলা হয়ে থাকে। তো কি হয়, ইন্টারফেজ আর প্রোফেজ দশায় আমরা এরকম একটা গঠন দেখতে পারি নিউক্লিয়াসের। কিন্তু যখন কোষ বিভাজন হচ্ছে, কোষ বিভাজনের মেটাফেজ আর অ্যানাফেজ স্টেজে আমরা কি দেখি, যে এই যে রেটিকিউলাম যে পার্টটা রয়েছে বা জালের মতো অংশ যেটা রয়েছে সেটা আরো পেঁচিয়ে পেঁচিয়ে একটা রডের মতো স্ট্রাকচার তৈরি করে। ঠিক যেভাবে ধরো তোমরা দেখেছো যে ঘুড়ি ওড়ানোর জন্য যে লাটাই লাগে যার মধ্যে সুতোটা জড়ানো থাকে, তো ওই সুতোটাকে আমরা যদি ক্রোম্যাটিন হিসেবে ভাবি, তাহলে সুতোটা জড়িয়ে জড়িয়ে কি তৈরি হচ্ছে, লাটাই তৈরি হচ্ছে। মানে ধরো এরকম সুতো রয়েছে, এটা জড়িয়ে জড়িয়ে আমি একটা গঠন পাচ্ছি। তো এই পেঁচানো যে গঠনটা রয়েছে, যেটা রডের মতো দেখতে হচ্ছে, সেটাকেই কিন্তু আমরা ক্রোমোজোম বলছি। তাহলে ক্রোমোজোম, একটা ট্রু ক্রোমোজোম কখন ভিজিবল হচ্ছে, কখন দৃশ্যমান হয়? মানে কোষ বিভাজনের মেটাফেজ আর অ্যানাফেজ দশায়, প্রধানত মেটাফেজ দশায় আমরা ক্রোমোজোম দেখতে পাই। তো এবারে আমরা চলে আসবো যে এই ক্রোমোজোম কিভাবে আবিষ্কার হলো। দেখো, এই যে হফ মিস্টার বলে একজন সায়েন্টিস্ট ইন দ্য ইয়ার 1845 প্রথম ক্রোমোজোম অবজার্ভ করেছিলেন। ঠিক আছে, উনি অবজার্ভ করেছিলেন, কিন্তু এই ক্রোমোজোম নামটা যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে ওয়াইল্ডিয়ার। ইন দ্য ইয়ার 1888 এই ক্রোমোজোম শব্দটা উনি প্রথম ব্যবহার করেছিলেন। এবারে আমরা চলে আসবো যে ক্রোমোজোম কাকে বলে। তো তার যদি সংজ্ঞা লিখতে বলে তাহলে তোমাদেরকে কতগুলো ক্যারেক্টার মনে রাখতে হবে। তাহলে দেখো কি কি: স্মল ডার্কলি স্টেইনড bodies visible only during metaphase and anaphase stage of nuclear division। তার মানে একটা ছোট দণ্ডাকার গাঢ়ভাবে রঞ্জিত একটা অংশ যেটা নাকি নিউক্লিয়ার বিভাজনের মেটাফেজ এবং অ্যানাফেজ দশায় দৃশ্যমান হয়, সেটাকেই কিন্তু আমরা বলে থাকি ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো এটা একটা নিউক্লিয় প্রোটিন। এটা একটা নিউক্লিয় প্রোটিন কেন, একটু পরে আসছি। এরপরে দেখো রয়েছে ইন্ট্রানিউক্লিয়ার, মানে কি নিউক্লিয়াসের ভেতরে থাকে। জিন বিয়ারিং সেল ডিভাইডিং, মানে এক একটা ক্রোমোজোমের মধ্যে অনেক জিন থাকে যেগুলো নাকি এই যে চরিত্র, আমাদের যে ক্যারেক্টার তৈরিতে হেল্প করে, তো সেগুলো ক্রোমোজোমে থাকে, সেই জন্য জিন বিয়ারিং বলা হচ্ছে। সেল ডিভাইডিং কেন? কেননা ক্রোমোজোম যখন কোষ বিভাজন হয় তখন নিউক্লিয়ার ডিভিশনের সময় একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোম তৈরি হয়, তাহলে নিজেদের সংখ্যা নিজেরা বাড়াতে পারে। আর কি ফিক্সড নাম্বার, মানে সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট।
কোনো একটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট, যেমন ধরো মানুষের কথা যদি ভাবো, মানুষের দেহকোষে 46টা ক্রোমোজোম থাকে, তাই না? এবারে নেক্সট চলে আসি, ভেহিকেল অফ হেরিডিটারি মেটেরিয়াল, মানে আমাদের যে বংশগতির যে বৈশিষ্ট্য সেটাকে বহন করে নিয়ে যায় আমাদের হেরিডিটারি মেটেরিয়াল কি, জিন। তাহলে জিনটাকে বয়ে নিয়ে যাচ্ছে কে, ক্রোমোজোম, তাই এটাকে বলা হচ্ছে ভেহিকেল অফ হেরিডিটারি মেটেরিয়াল। এবারে আমরা চলে আসবো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। দেখো একটু আগে আমি বললাম যে ক্রোমোজোমটাকে আমরা কি বলছি, নিউক্লিয় প্রোটিন। কেন বলছি, কেননা ক্রোমোজোম তার যদি রাসায়নিক গঠন দেখবো আমরা এটা নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি, সেই জন্য এটাকে বলা হচ্ছে নিউক্লিয় প্রোটিন। তো একটা ক্রোমোজোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে 50% আর প্রোটিনও থাকে 50%, মানে সমান সমান পরিমাণ থাকে। তো এই নিউক্লিক অ্যাসিড দু ধরনের থাকতে পারে, প্রধানত যেটা থাকে সেটা হচ্ছে ডিএনএ, আর কিছু পরিমাণে থাকে হচ্ছে আরএনএ। তাহলে আমি বললাম যে ক্রোমোজোমের 50% হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এই 50%টাকে যদি আমরা 100% ধরে নিই, তার 90% থাকে হচ্ছে ডিএনএ আর আরএনএ থাকে 10%, বা আমরা লিখতে পারি যে টোটাল ক্রোমোজোমের 45% হচ্ছে ডিএনএ আর 5% হচ্ছে আরএনএ, আর বাকি 50% যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোটিন। তো এই প্রোটিনের আবার মেজরিটি, যেটা বেশিরভাগ যে প্রোটিনটা আমরা দেখতে পাই একটা ক্রোমোজোমের মধ্যে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। তো দেখো এই হিস্টোন প্রোটিন হচ্ছে একটা বেসিক প্রোটিন বা ক্ষারীয় প্রোটিন, আর হিস্টোন বাদে যাবতীয় প্রোটিন আমরা ক্রোমোজোমে দেখতে পাই সেটাকে আমরা বলছি নন হিস্টোন, যেটা আসলে একটা আম্লিক প্রোটিন। দেখো একটু আগে তোমাদেরকে আমি বললাম যে কোনো একটা স্পিসিসের ক্ষেত্রে বা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কিন্তু নির্দিষ্ট থাকে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে মানুষের যে কোষগুলো রয়েছে তার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু 46, ঠিক আছে? তো এইভাবে আমি এখানে আলাদা আলাদা স্পিসিসের ক্রোমোজোম নাম্বারের একটা লিস্ট বানিয়েছি, যেখানে কিছু প্ল্যান্ট আর কিছু কিছু কমন অ্যানিমেল রয়েছে তাদের ক্রোমোজোম নাম্বারটা মেনশন করেছি। তো সবার প্রথমে চলে আসি গার্ডেন পি বা মটর গাছ, তাদের ক্রোমোজোম নাম্বার কত, 14টা। যারা অনিয়ন রয়েছে বা পেঁয়াজ গাছ রয়েছে তাদের হচ্ছে 16, কর্ন বা ভুট্টার ক্ষেত্রে 20, রাইসের ক্ষেত্রে হচ্ছে 24, ম্যান হচ্ছে বা আমরা যারা তারা 46 একটু আগেই বললাম, শিম্প্যাঞ্জির ক্ষেত্রে হচ্ছে 48, মাংকি এদের হচ্ছে 54, ডগের ক্ষেত্রে হচ্ছে 78। আরেকটা জিনিস খেয়াল রাখো, ক্যাট, টাইগার, লায়ন এদের প্রত্যেকেরই কিন্তু ক্রোমোজোম নাম্বার কিন্তু 38 হয়ে থাকে। ফ্রুট ফ্লাই বা ড্রসোফিলা যারা, তাদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 8, আর হাউস ফ্লাই যে মাছিগুলো দেখবে খাবার এসে বসে, তো সেই মাছিদের হচ্ছে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 12, ঠিক আছে? তো এটা কিন্তু ফিক্সড নাম্বার, এবং এই যে নাম্বারগুলো এখানে আমি লিখেছি, যেমন মানুষের 46টা, তো এই যে 46 নাম্বারটা রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি সোম্যাটিক সেলের ক্রোমোজোম নাম্বারের কথা বলেছি, সোম্যাটিক সেল বা দেহকোষে। এই ব্যাপারটা কি একটু পরে আসছি। এবারে আমরা চলে আসি যে এক্সেপশন, কিছু ব্যতিক্রমও কিন্তু আমরা দেখতে পাই। এতক্ষণ বললাম যে একই প্রজাতির সব সদস্যের মধ্যে কিন্তু ক্রোমোজোম নাম্বার কিন্তু নির্দিষ্ট থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা ভ্যারি করে। যেমন ধরো গ্রাসহপার বা ফড়িংয়ের ক্ষেত্রে যারা ফিমেল রয়েছে তাদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 24, আর মেল যারা তাদের হচ্ছে 23। তাহলে দেখো একটা কম থাকে, মেলদের ক্ষেত্রে একটা ক্রোমোজোম কম থাকে। ঠিক একইভাবে আমরা যদি হানিবি বা মৌমাছির ক্ষেত্রে দেখি, তাহলে ফিমেলদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 32, আর মেল যারা তাদের থাকে হচ্ছে 16, পুরো হাফ, ঠিক আছে? এদের ডিপ্লয়েড হ্যাপ্লয়েড সিস্টেম বা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সিস্টেম আমরা দেখতে পাই। তো ফিমেলদের ক্ষেত্রে ডবল থাকে, মেলদের ক্ষেত্রে হাফ থাকে ক্রোমোজোম। তাহলে এটা কিছু এক্সেপশন আমরা দেখতে পেলাম। এবারে আমরা চলে আসবো যে এই যে ডিপ্লয়েড সেলের কথা বললাম বা দেহকোষের কথা বললাম, এই ব্যাপারটা কি এটা আমরা দেখে নেব। তাহলে দেখো সবার প্রথমে দেখো অর্গানিজম বা জীব যারা, তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলছি ইউনিসেলুলার বা এককোষী জীব, আর একটাকে আমরা বলছি মাল্টিসেলুলার বা বহুকোষী জীব। তো এই যারা বহুকোষী, আমরা যেমন বহুকোষী বা মাল্টিসেলুলার অর্গানিজম, তো এদের ক্ষেত্রে কিন্তু 3 ধরনের সেল আমরা দেখতে পাই বডিতে। আমাদের বডিতে 3 ধরনের সেল থাকে, কি কি? একটাকে আমরা বলছি সোম্যাটিক সেল। সোম্যাটিক সেল, সোম্যাটিক সেল কাদের বলে? আমাদের যে বডি তৈরি হচ্ছে যে সেলগুলো দিয়ে, ম্যাক্সিমাম যে সেলগুলো আমাদের বডিতে রয়েছে, যেটা আমাদের বডি ফাংশনে হেল্প করে, মানে রিপ্রোডাকশন বাদে বাকি যাবতীয় কাজ করতে হেল্প করে, তাদেরকে আমরা বলছি সোম্যাটিক সেল বা দেহকোষ। তো এই সোম্যাটিক সেল ছাড়া আর কি কি থাকে? আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গ্যান,
যেমন মেলদের ক্ষেত্রে টেস্টিস, ফিমেলদের ক্ষেত্রে ওভারি। ঠিক আছে, তো সেখানে দু ধরনের সেল আমরা দেখতে পাই, একটাকে বলা হচ্ছে জার্ম মাদার সেল বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি জনন মাতৃকোষ, আর আরেকটা হচ্ছে তোমার জার্ম সেল বা যেটাকে আমরা বলছি জনন কোষ। তাহলে দেখো এই জার্ম মাদার সেলের এক্সাম্পল কি, যেমন টেস্টিসের ক্ষেত্রে রয়েছে স্পার্মাটোগোনিয়াল সেল। স্পার্মাটোগোনিয়াল সেল হচ্ছে একটা জার্ম মাদার সেল যেটা টেস্টিসে থাকে, আর ওভারিতে থাকে হচ্ছে উগোনিয়াল সেল। তাহলে এই যে জার্ম মাদার সেল যেগুলো যেমন স্পার্মাটোগোনিয়াল সেল বা উগোনিয়াল সেল, এগুলো থেকেই কিন্তু গ্যামেট তৈরি হচ্ছে। যেমন মেলদের ক্ষেত্রে যে শুক্রাণু বা স্পার্ম তৈরি হচ্ছে, আর ফিমেলদের ক্ষেত্রে ওভাম তৈরি হচ্ছে, তো এগুলো হচ্ছে আসলে জার্ম সেল। তাহলে আমাদের বডিতে তিন ধরনের সেল থাকে, একটা হচ্ছে সোম্যাটিক সেল যেটা বডির ফাংশনে হেল্প করে, রিপ্রোডাকশন ছাড়া যাবতীয় কাজ করে, আর রিপ্রোডাকশনের সাথে রিলেটেড দুটো সেল রয়েছে, একটা হচ্ছে জার্ম মাদার সেল বা জনন মাতৃকোষ, আর একটা হচ্ছে জার্ম সেল বা জনন কোষ। জার্ম মাদার সেলের এক্সাম্পল হচ্ছে স্পার্মাটোগোনিয়াল সেল আর উগোনিয়াল সেল, আর জার্ম সেলের এক্সাম্পল হচ্ছে স্পার্ম আর ওভাম মানে শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে দেখো আমি প্রত্যেকটা সেলের পাশে দেখো এখানে লিখেছি, যেমন সোম্যাটিক সেল হচ্ছে 2n, জার্ম মাদার সেল হচ্ছে 2n, কিন্তু জার্ম সেল হচ্ছে n। এই ব্যাপারটা কি, 2n আর n ব্যাপারটা কি আগে জানতে হবে, ক্রোমোজোম পড়ার সময় এটা জেনে রাখা খুব দরকার। দেখো সবার প্রথমে চলে আসি ডিপ্লয়েড সেল কাকে বলে। ডিপ্লয়েড সেল কাকে বলে এটা জানবো। তাহলে দেখো বই ক্যারেক্টার ওয়াইজ আমাদের তিন ধরনের সেল থাকে, কিন্তু কতগুলো ক্রোমোজোম আছে আমাদের সেলের মধ্যে সেই অনুযায়ী আমাদের সেলগুলোকে দুটো গ্রুপে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড সেল আর একটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড সেল। ডিপ্লয়েড সেল কাদেরকে বলছি, যে ধরনের সেলের মধ্যে দুটো সেট থাকবে, ক্রোমোসোমের দুটো সেট থাকবে, তাদেরকে বলা হচ্ছে ডিপ্লয়েড সেল। তাহলে যেমন ধরো আমাদের কথা যদি ভাবি, মানুষের কথা যদি ভাবি, মানুষের ক্রোমোসোম নাম্বার হচ্ছে 46। তাহলে এই 46 এর মধ্যে 23টা বা 23 আমরা পেয়েছি মায়ের কাছ থেকে, আর বাবার থেকে পেয়েছি 23টা ক্রোমোসোম। তাহলে এই যে বাবার থেকে যে পেয়েছি 23টা ক্রোমোসোম সেটাকে বলা হচ্ছে প্যাটার্নাল সেট। তাহলে প্যাটার্নাল সেট কটা, 23টা রয়েছে আমাদের ক্ষেত্রে, আবার ম্যাটার্নাল সেট হচ্ছে 23টা। তাহলে আমাদের যে সোম্যাটিক সেল বা দেহকোষগুলো থাকে সেখানে কি হচ্ছে, এই প্যাটার্নাল সেট একটা থাকে, ম্যাটার্নাল সেট একটা থাকে। তো যেহেতু দুটো সেট রয়েছে সেই জন্য এই ধরনের সেলগুলোকে আমরা বলছি ডিপ্লয়েড সেল। ঠিক আছে, ঠিক একইভাবে তাহলে আমরা ডিপ্লয়েড সেল কোথায় পাবো, সোম্যাটিক সেলগুলো হচ্ছে ডিপ্লয়েড সেল, আবার জার্ম মাদার সেল যেখান থেকে জার্ম সেল তৈরি হচ্ছে সেটাও কিন্তু ডিপ্লয়েড সেল হয়ে থাকে। নেক্সট আমরা চলে আসবো, তাহলে এক্সাম্পল খেয়াল থাকবে, বডি সেল বা সোম্যাটিক সেল যেগুলো সেগুলো হচ্ছে ডিপ্লয়েড, আর জার্ম মাদার সেল মানে যেমন ধর স্পার্মাটোগোনিয়াল সেল, উগোনিয়াল সেল, এগুলো হচ্ছে ডিপ্লয়েড সেল। এবারে চলে আসবো হ্যাপ্লয়েড সেল কাকে বলে। দেখো যদি আমাদের কোনো সেলের মধ্যে এই যে প্যাটার্নাল সেট আর ম্যাটার্নাল সেটের মধ্যে যে কোনো একটা থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হ্যাপ্লয়েড সেল। যেমন ধরো এই যে স্পার্ম আর ওভাম, ঠিক আছে, এর মধ্যে এই যে প্যাটার্নাল সেটের যে 23টা ক্রোমোজোম থাকে, হিউম্যানের কথা যদি ভাবি, একটা স্পার্মের মধ্যে ধরো এই যে 23টা প্যাটার্নাল সেট থাকতে পারে বা 23টা ম্যাটার্নাল সেটও থাকতে পারে, ওভারির ক্ষেত্রেও ওভামের মধ্যেও এক্স্যাক্টলি তাই। তাহলে যে কোনো একটা সেট থাকবে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হ্যাপ্লয়েড সেল। ঠিক একইভাবে দেখো আমরা যদি এখানে চলে আসি, দেখো এই ফ্রুট ডগের কথা যদি ভাবি, তাহলে দেখো ডগের হচ্ছে এই যে 78, এই যে নাম্বারটা এটা হচ্ছে ডিপ্লয়েড সেলের ক্রোমোজোম নাম্বার। তার মানে এর দুটো সেট কি কি, একটা হচ্ছে 39 আবার আরেকটা হচ্ছে 39। তার মানে এদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বার কত হবে, 39। আমরা ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড সেলের কথা আমরা জানলাম। যদি তোমাকে বলে যে ডিপ্লয়েড ক্রোমোজোম আর হ্যাপ্লয়েড ক্রোমোজোম কাকে বলে, তখনও কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সারটা একই হবে। তাহলে যখন সেল বলছি তখন সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বার বলছি, যখন আমি হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড ক্রোমোজোম বলবো, ডিপ্লয়েড ক্রোমোজোম মানে হচ্ছে যেখানে আমরা দুটো সেট ক্রোমোজোম দেখতে পাচ্ছি একটা সেলের মধ্যে, সেই ক্রোমোজোম নাম্বারটাকে আমরা ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার বলছি। আর হ্যাপ্লয়েড মানে হচ্ছে যখন একটা সেট থাকছে তখন সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে যেমন যখন 46টা ক্রোমোজোম বলছি তাহলে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার, আর যদি 23টা বলি তাহলে সেটা হচ্ছে 46টা হলে হচ্ছে ডিপ্লয়েড আর 23টা হলে হচ্ছে হ্যাপ্লয়েড। আর এবার আমরা চলে আসবো, দেখো এই যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড এই সেল বলো বা ক্রোমোজোম বলো, এটার মধ্যে পরীক্ষায় ডিফারেন্স দিতে পারে। তাহলে কি লিখবে, দেখো হ্যাপ্লয়েড যারা রয়েছে, ভালোভাবে শুনবে এটা,
হ্যাপ্লয়েডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রোমোজোম নাম্বার হচ্ছে 1 সেট। 4টে পয়েন্ট মনে রাখবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্রোমোজোম নাম্বার, তাহলে হ্যাপ্লয়েড সেল বলো বা ক্রোমোজোম বলো সেখানে হচ্ছে একটা সেট থাকে। ডিপ্লয়েডের ক্ষেত্রে দুটো সেট থাকে। নেক্সট হচ্ছে আমরা সংকেত ব্যবহার করি, তাহলে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করি স্মল এন দিয়ে, আর ডিপ্লয়েডের ক্ষেত্রে আমরা যেহেতু দুটো সেট থাকে সেই জন্য 2 × n মানে 2n লিখে থাকি। নেক্সট হচ্ছে যে এই যে হ্যাপ্লয়েড সেল বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখতে পাবো, আমরা জার্ম সেলের মধ্যে দেখতে পাবো। আর ডিপ্লয়েড কোথায় পাবো, সোম্যাটিক সেল বা দেহকোষের মধ্যে, আর হচ্ছে জার্ম মাদার সেল বা জনন মাতৃকোষের মধ্যে দেখতে পাবো। আর কি দেখো, এই যে হ্যাপ্লয়েড যে সেট বা হ্যাপ্লয়েড সেল, এটা তৈরি হচ্ছে কিভাবে, মিওসিসের মাধ্যমে। মিওসিস হচ্ছে এক ধরনের কোষ বিভাজন পদ্ধতি যেখানে কি হচ্ছে 2n থেকে n তৈরি হয়। আর কি ডিপ্লয়েডের ক্ষেত্রে ডিপ্লয়েড যে সেল রয়েছে সেটা কিভাবে তৈরি হচ্ছে, মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়, 2n থেকে 2n তৈরি হচ্ছে, ঠিক আছে। মানে একটা 2n সেল থেকে দুটো 2n সেল তৈরি হয় মাইটোসিসে। আর মিওসিসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, একটা 2n থেকে 4টে n তৈরি হচ্ছে, 4টে আলাদা আলাদা হ্যাপ্লয়েড সেল তৈরি হয়, এটা খেয়াল রেখো। তাহলে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে আমরা দেখতে পাই মিওসিস সেল ডিভিশন, আর ডিপ্লয়েডের ক্ষেত্রে হচ্ছে মাইটোসিস দেখতে পাই। এছাড়াও আরেকটা জিনিস জেনে রাখো, এই যে নিষেক যখন হয়, নিষেকের সময় কি হচ্ছে, একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করছে বা ফার্টিলাইজ করছে, তো তখন কিন্তু যে জাইগোট তৈরি হচ্ছে সেটাও কিন্তু 2n হয়ে থাকে। দেখো এবারে আমরা দেখে নেব একটা ক্রোমোজোমের স্ট্রাকচার কেমন হয়ে থাকে। তো এই ছবিটার দিকে ভালোভাবে তোমরা খেয়াল করো যে দেখো, এই একটা ক্রোমোজোম দুটো আর্ম দিয়ে বা বাহু দিয়ে তৈরি হয়। দেখো এই যে সার্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কেলটার দুপাশে এক একটা আর্ম রয়েছে, এই এক একটা আর্মকে আমরা বলছি কি, ক্রোম্যাটিড, ঠিক আছে। তাহলে ক্রোমোজোমের যে এক একটা বাহু সেটাকে আমরা বলে থাকি ক্রোম্যাটিড, ঠিক আছে। তাহলে দেখো এই পাশে একটা ক্রোম্যাটিড রয়েছে, এই পাশে একটা ক্রোম্যাটিড রয়েছে, এবং এই দুটো ক্রোম্যাটিড নিজেদের মধ্যে যে স্ট্রাকচারটা দিয়ে যুক্ত থাকছে সেইটাকে আমরা বলছি কি, সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে সেই অংশটা যেটা ক্রোম্যাটিডগুলোকে জুড়ে রাখতে সাহায্য করে, ঠিক আছে। আর দেখো এই যে ক্রোম্যাটিড যে সেন্ট্রোমিয়ার অংশটাতে যুক্ত থাকছে সেই অংশটাতে একটা খাঁজ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ একটা খাঁজ তৈরি হচ্ছে। এই খাঁজটাকে আমরা বলছি হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য খাঁজ। তার মানে যে খাঁজটাতে সেন্ট্রোমিয়ার থাকছে সেই অংশটাকে আমরা বলছি প্রাইমারি কনস্ট্রিকশন। এই প্রাইমারি কনস্ট্রিকশন হচ্ছে সেই অংশটা, যেই অংশটাতে সেন্ট্রোমিয়ার তো থাকছেই, তার সাথে সাথে এই যখন সেল ডিভিশন হয় বা কোষ বিভাজন যখন হয় তখন স্পিন্ডল ফাইবার বা বেনতন্তুগুলো এই অংশে এসে যুক্ত হয়। তো এটাকে বলা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন। আর প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়া অন্য যদি কোনো খাঁজ কোনো একটা ক্রোমোজোমের মধ্যে থাকে, দেখো দেখতে পাচ্ছ এইখানে একটা খাঁজ তৈরি হয়েছে, সেইটাকে আমরা বলে থাকি হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ। তাহলে গৌণ খাঁজ এই যে অংশটা, এই অংশটাকে আমরা অনেক সময় বলে থাকি NOR। NOR, তাহলে এই NORটা কি, এটা হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন কেন বলা হচ্ছে, কেননা এই যে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ রয়েছে এইখানে নিউক্লিওলাস তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন, ঠিক আছে। এখানে নিউক্লিওলাস তৈরি হয়। এবারে দেখো আমরা যদি একটা ক্রোমোজোমের কথা যদি ভাবি, তাহলে আমরা দেখলাম যে ক্রোমোজোমের দুটো বাহু রয়েছে এবং দুটো বাহু যে অংশটা দিয়ে যুক্ত থাকে সেটাকে সেন্ট্রোমিয়ার বলছি। কিন্তু এই যে ক্রোমোজোমের দেখো প্রান্তীয় যে অংশটা রয়েছে, এই পাশেও একটা প্রান্তীয় অংশ রয়েছে, এই পাশেও একটা প্রান্তীয় অংশ রয়েছে। এই যে টার্মিনাল পার্ট যেটা রয়েছে ক্রোমোজোমের সেটাকে আমরা বলে থাকি টেলোমিয়ার। তাহলে একটা ক্রোমোজোমের দুপাশে একেবারে যে টার্মিনাল পার্ট যেটা রয়েছে বা প্রান্তীয় অংশ যেটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে টেলোমিয়ার। এবারে দেখো কিছু কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে এই যে প্রান্তীয় অংশের কিছু অংশ এরকম ফুলে গিয়ে একটা নব লাইক স্ট্রাকচার বা বোতামের মতো গঠন তৈরি করে। এই যে বোতামের মতো যে গঠনটা দেখতে পাচ্ছ এইখানে, এই যে ফুলে গিয়ে একটা অংশ তৈরি হয়েছে একটা প্রান্তে,
এইটাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল স্যাটেলাইট বা ক্রোমোজোমের স্যাটেলাইট অংশ। ঠিক আছে, এবং এই স্যাটেলাইট অংশের পাশেই কিন্তু এই যে আমি বললাম গৌণ খাঁজ, এটা কিন্তু তৈরি হয় বা সেকেন্ডারি কনস্ট্রিকশন তৈরি হয়। তো এই যে অংশটাকে আমরা বলছি হচ্ছে স্যাটেলাইট। তাহলে কোনো একটা ক্রোমোজোমের কোনো একটা টার্মিনাল পার্টে যে নব লাইক পোর্শনটা থাকে, সে যার জন্য সেকেন্ডারি কনস্ট্রিকশন তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি ক্রোমোজোমাল স্যাটেলাইট। তো এই ক্রোমোজোমাল স্যাটেলাইটের মধ্যে আমরা যে ক্রোমোজোমের পার্টটা দেখতে পাই, দ্যাট ইজ নোন অ্যাজ স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোম, দেখো এসএটি, দেখো এই যে এসএটি এটা বলতে কি বোঝায়? স্যাটের ফুল ফর্ম হচ্ছে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিকো। ঠিক আছে, সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিকো, এই কথাটার মানেটা কি? এর কথাটার মানে হচ্ছে উইদাউট থাইমোনিউক্লিক অ্যাসিড। তার মানে এমন একটা অংশ ক্রোমোজোমের যেখানে থাইমোনিউক্লিক অ্যাসিড থাকে না। তাহলে এই যে অংশটা রয়েছে এটার একটা বিশেষ কাজ থাকে। আমি একটু আগে বলছিলাম যে যখন তোমার ইন্টারফেস থাকে তখন কি থাকে, আমরা একটা নিউক্লিয়াসের চারপাশে একটা নিউক্লিয়ার মেমব্রেন আমরা দেখতে পাই, কিন্তু মেটাফেজ বা অ্যানাফেজ দশায় কিন্তু এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না। তো যখন এই যে এনক্যাপসুলেশন হয়, যখন নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয় ইন্টারফেজ দশায়, ঠিক আছে, সেই যে এনক্যাপসুলেশন করতে সাহায্য করে হচ্ছে ক্রোমোজোমের এই অংশটা, প্রপার এনক্যাপসুলেশনে হেল্প করে। প্রত্যেকটা ক্রোমোজোম যে একটা ক্যাপসুলের মধ্যে থাকছে বা এনক্যাপসুলেটেড হচ্ছে, সেটা করতে সাহায্য করে এই সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিকো বা স্যাট ক্রোমোজোম এই অংশটা। এবারে দেখো আরেকটা জিনিস আমি বলে দিই, এটা প্রথমেই আমার বলা উচিত, সেটা হচ্ছে যে একটা ক্রোমোজোমের যে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা আসলে হচ্ছে একটা মেটাফেজ ক্রোমোজোমের স্ট্রাকচার। তো আমরা কোনো কোষ বিভাজনের মেটাফেজ দশায় কিন্তু ক্রোমোজোমের গঠনটা ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, স্পষ্ট হয়। কেন আমি বলেছিলাম, কেননা ওই যে মেটাফেজ দশায় বা অ্যানাফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না, ফলে ভেতরে যে নিউক্লিয়ার যে রেটিকিউলাম রয়েছে বা ক্রোম্যাটিনগুলো, সেটা জড়িয়ে পেঁচিয়ে ক্রোমোজোম গঠনটা তৈরি করছে। তাহলে মেটাফেজ, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা একটা মেটাফেজ ক্রোমোজোমের গঠন। ঠিক আছে, তো এই মেটাফেজ ক্রোমোজোমের যে প্রান্তীয় অংশে যে নবের মতো অংশটা রয়েছে, সেটাকে আমরা বলছি ক্রোমোজোমাল স্যাটেলাইট। সেখানে থাকে হচ্ছে স্যাট ক্রোমোজোম। আর স্যাট ক্রোমোজোম কি কাজে হেল্প করে সেটা আমি বললাম। এবারে দেখো এই যে মুখ্য কাজ, এই জায়গাটা আমি একটুখানি বলতে চাই যে প্রাইমারি কনস্ট্রিকশন যে পার্টটা রয়েছে, সেখানে আমি সেন্ট্রোমিয়ার বলে একটা অংশের কথা বলেছি যেখানে ক্রোম্যাটিডগুলো যুক্ত থাকে। কিন্তু আরেকটা অংশ থাকে যেটাকে আমরা বলছি হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর ব্যাপারটা কি? কাইনেটোকোর হচ্ছে ওই যে সেন্ট্রোমিয়ারের আশেপাশে কিছু অংশ যেখানে গিয়ে স্পিন্ডল ফাইবার বা বেমতন্তুগুলো যুক্ত হয়। যখন কোষ বিভাজন হয় তখন বেমতন্তুগুলো এই অংশে গিয়ে যুক্ত হয়, সেটাকে আমরা বলছি হচ্ছে কাইনেটোকোর। তাহলে এটা তো আমরা তো একটা ক্রোমোজোমের ওপর থেকে দেখতে কেমন হয়ে থাকে সেটা আমি এঁকেছি, কিন্তু আমরা যদি কাইনেটোকোরটাকে বোঝার চেষ্টা করি তাহলে এই ছবিটার দিকে তাকাতে হবে। দেখো এই ছবিটার দিকে তাকাও, দেখো চারটে এখানে ক্রোম্যাটিড দেখানো হয়েছে একটা ক্রোমোজোমের, এবং দেখো এই যে সেন্টারের যে পার্টটা রয়েছে ফাঁকা মতো সাদা অংশটা, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, যেটা এই ক্রোম্যাটিডগুলোকে ধরে রাখছে। আর এই সেন্ট্রোমিয়ারের আশেপাশে কিছু এরকম প্রোটিন কমপ্লেক্স থাকে, মানে প্রোটিন, অনেক কটা প্রোটিন মিলিয়ে একটা কমপ্লেক্স তৈরি করে, যার সাথে এসে এই স্পিন্ডল ফাইবারগুলো যুক্ত হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে রে যেগুলো আমি দেখিয়েছি বা রশ্মিগুলো দেখিয়েছি, সেগুলো অ্যাকচুয়ালি স্পিন্ডল ফাইবার। তাহলে স্পিন্ডল ফাইবারটা এই প্রোটিন কমপ্লেক্সের সাথে যুক্ত হয়, যে প্রোটিন কমপ্লেক্সের সাথে যুক্ত হচ্ছে সেই অংশটাকেই কিন্তু আমরা বলছি কাইনেটোকোর। ঠিক আছে, এবারে আমরা দেখো এই যে ক্রোমোজোমের এক একটা ক্রোম্যাটিড যদি আমরা একটু বড় করে এখানে দেখাই, এখানে আমি একটা ক্রোম্যাটিডের একটা অংশ দেখিয়েছি, তাহলে দেখব যে এটা আসলে তোমার এই যে দেখতে পাচ্ছ সুতোর মতো কিছু স্ট্রাকচার জড়িয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই অংশটা, এই যে জড়ানো যে সুতোটা রয়েছে, সেটাকে আমরা বলছি ক্রোমোনিমাটা। তাহলে ক্রোমোনিমাটা কি জিনিসটা? এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কয়েলড ক্রোম্যাটিন। তাহলে ক্রোম্যাটিন বা এই যে সুতোর মতো অংশটা, সেটা পেঁচিয়ে পেঁচিয়ে যে গঠনটা তৈরি করে, সেটাকে ক্রোমোনিমাটা বলে। তাহলে এক একটা ক্রোম্যাটিডের মধ্যে আমি এই ক্রোমোনিমাটা অংশটা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের অংশগুলোর নামগুলো আমি
আবার বলে দিই, দেখো ক্রোমাটিড হচ্ছে দুটো বাহুর মাঝখানের যে অংশটা রয়েছে সেটাকে সেন্ট্রোমিয়ার বলছে। সেন্ট্রোমিয়ারের যে অংশে এসে স্পিন্ডল ফাইবারগুলো যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে কাইনেটোকোর। এই যে তোমার প্রান্তীয় অংশটা রয়েছে ক্রোমোজোমের সেটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। এই একটা টেলোমিয়ার, এই একটা টেলোমিয়ার। কিছু কিছু ক্রোমোজোমের কোনো একটা টার্মিনাল পার্ট সেটা এরকম নবের মতো গঠন তৈরি করছে, নব লাইক স্ট্রাকচার তৈরি করছে বা বাল্ব লাইক স্ট্রাকচার তৈরি করছে, সেটাকে আমরা বলছি ক্রোমোজোমাল স্যাটেলাইট। তাহলে দেখো প্রাইমারি কনস্ট্রিকশনে যে এই সেন্ট্রোমিয়ার অংশে যে কনস্ট্রিকশনটা বা খাঁজ তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য খাঁজ। আর এছাড়া প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়া যদি অন্য কোনো অংশ থাকে, খাঁজ থাকে, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি কনস্ট্রিকশন। সেকেন্ডারি কনস্ট্রিকশনের আরেকটা নাম হচ্ছে NOR, নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। এখানে নিউক্লিওলাস তৈরি হয়। তো এই যে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন সেটা কিন্তু একটার বেশিও থাকতে পারে একটা ক্রোমোজোমের মধ্যে। আর এক একটা ক্রোমোজোমের যে আর্ম রয়েছে সেটা তৈরি হচ্ছে কতগুলো পেঁচানো সুতো দিয়ে, যেগুলোকে আমরা বলছি ক্রোমোনিমাটা। ক্রোমোনিমাটা আসলে হচ্ছে কয়েলড ক্রোম্যাটিন। তো এই ছিল হচ্ছে তোমার একটা ক্রোমোজোমের স্ট্রাকচার। দেখো এর আগে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে ক্রোমোজোমের স্ট্রাকচার বা গঠন কেমন হয়ে থাকে। এরপরে তোমাদের সাথে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ক্রোমোজোম বা ক্রোমোজোমের শ্রেণীবিভাগ, অর্থাৎ ক্রোমোজোমকে আমরা কিভাবে ভাগ করব। তো ক্রোমোজোমকে দুভাবে আর কি ক্লাসিফাই করা হয়ে থাকে আর কি। একটা হচ্ছে বেসড অন দ্য পজিশন অফ সেন্ট্রোমিয়ার, মানে একটা ক্রোমোজোমের জানো যে সেন্ট্রোমিয়ার অংশটা থাকে তার অবস্থান অনুযায়ী ভাগ করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে বেসড অন ফাংশন, মানে কার্য অনুযায়ী ক্রোমোজোমকে ভাগ করা হয়ে থাকে। তো সবার প্রথমে আসি যে বেসড অন দ্য পজিশন অফ সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কিভাবে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। দেখো একটু আগেই আমি বললাম, আবার রিপিট করছি, যে দেখো এই ছবিটার দিকে তাকাও। দেখো মাঝখানে লাল রঙের যে চাকতির মতো গঠনটা রয়েছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারের দুপাশে থাকছে কি? ক্রোমোজোমের বাহু বা আর্ম অফ ক্রোমোজোম, যেটাকে আমরা বলছি ক্রোম্যাটিড। তাহলে এই সেন্ট্রোমিয়ারের পজিশন আলাদা আলাদা ক্রোমোজোমে আলাদা আলাদা রকমের হতে পারে। তো সেটা অনুযায়ী ক্রোমোজোমকে টোটাল 4টে ভাগে ভাগ করা হয়ে থাকে। একটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক, একটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, একটাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, আর একটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। তাহলে এক এক করে আলোচনা করি। সবার প্রথমে আসি টেলোসেন্ট্রিক। ঠিক আছে, টেলোসেন্ট্রিকে দেখো 4টে পয়েন্ট মনে রাখবে। এই 4টের মধ্যে পার্থক্য পরীক্ষায় আসতে পারে। তো এই 4টে পয়েন্ট যদি মনে রাখো তাহলে কিন্তু প্রত্যেকটা টাইপকে মনে রাখা খুব সহজ। সবার প্রথমে চলে আসি পজিশন অফ সেন্ট্রোমিয়ার, যেটা অনুযায়ী এটাকে ভাগ করা হচ্ছে। তাহলে টেলোসেন্ট্রিক যারা, তাদের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা একেবারে ক্রোমোজোমের প্রান্তে বা টার্মিনাল পার্টে থাকে। এই ছবিটার দিকে তাকাও, দেখো এই যে ক্রোমোজোমটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটাই এর আর্ম বা বাহু রয়েছে, আর সেন্ট্রোমিয়ারটা একেবারে প্রান্তে রয়েছে। তো এটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট চলে আসবো অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে কি হয়ে থাকে? এই সেন্ট্রোমিয়ারটা সাব টার্মিনাল হয়ে থাকে, মানে এটা কি একেবারে প্রান্তে থাকে না, প্রান্ত থেকে একটু ভেতরের দিকে থাকে। তো এইটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক কি? সাবমেটাসেন্ট্রিক মানে হচ্ছে ক্রোমোজোমের মাঝখান থেকে একটু বাইরের দিকে থাকে। যেমন দেখো মাঝখানটা এখানটা হওয়া উচিত ছিল, তার থেকে একটু প্রান্তের দিকে থাকছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। মানে হচ্ছে কি মধ্যভাগের কাছাকাছি কিন্তু একেবারে মাঝখানে থাকে না, সেটাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। আর মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে কি হচ্ছে? একেবারে মাঝখানে থাকে, ক্রোমোজোমের একেবারে সেন্টারে থাকছে যখন, সেটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। তাহলে এবারে নেক্সট আমরা চলে আসবো ক্রোম্যাটিড। ঠিক আছে, এই প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিডের বা ক্রোমোজোমের যে আর্ম রয়েছে বা বাহু রয়েছে তার কি বৈশিষ্ট্য। দেখো যারা টেলোসেন্ট্রিক তাদের ক্ষেত্রে দেখো, যেহেতু সেন্ট্রোমিয়ারটা একেবারে ধারে থাকে, সেই জন্য এদের একটা মাত্র আর কি আর্ম থাকে বা বাহু থাকে এদের, তার মানে ক্রোমোসোমাল আর্ম হচ্ছে 1। যারা অ্যাক্রোসেন্ট্রিক তাদের ক্ষেত্রে দুটো থাকে, সাবমেটাসেন্ট্রিক বলো বা মেটাসেন্ট্রিক বলো, প্রত্যেকের দুটো দুটো করে কিন্তু আর্ম থাকছে। কিন্তু ভালো করে খেয়াল করো, যারা এই তোমার অ্যাক্রোসেন্ট্রিক বা সাবমেটাসেন্ট্রিক তাদের একটা আর্ম, ক্রোমোজোমাল আর্ম বা ক্রোমোজোমের বাহু বড় হয়ে থাকে আর একটা ছোট হয়ে থাকে। এটাও তাই, বড়, এটা হচ্ছে ছোট। সেই জন্য
এটা অসমান হয়ে থাকে, দুটো বাহু অসমান হয়ে থাকে, সেই জন্য লেখা আছে টু আনইকুয়াল। বুঝতে পেরেছো? কিন্তু মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে ক্রোমাটিড যেগুলো বা ক্রোমোজোমের বাহু, সেটার দুটো ক্রোমোজোমের যে বাহু রয়েছে দুটোই কিন্তু একই সাইজের হয়ে থাকে, ক্রোমাটিডের সাইজগুলো কিন্তু একই হয়ে থাকে, তো সেই জন্য এটা বলা হচ্ছে টু ইকুয়াল। ঠিক আছে, দুটো রয়েছে এবং ইকুয়াল দুটোই। এবারে আমরা চলে আসবো শেপ, দেখতে কেমন হয়ে থাকে। তাহলে দেখো টেলোসেন্ট্রিক যে ক্রোমোজোমটা সেটা হচ্ছে আই শেপেড হয়ে থাকে বা আই আকৃতির হয়ে থাকে, অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতির, সাবমেটাসেন্ট্রিক এল আকৃতির হয়ে থাকে, আর মেটাসেন্ট্রিক হচ্ছে ভি শেপেড হয়ে থাকে। তাহলে আই শেপেড, জে শেপেড, এল শেপেড আর ভি শেপেড হয়ে থাকে। আর ফিগারটা এরকম হবে। তাহলে তোমাদের প্রত্যেকটা ক্রোমোজোম মানে টেলোসেন্ট্রিক কাকে বলে, অ্যাক্টোসেন্ট্রিক কাকে বলে, সাবমেটাসেন্ট্রিক বা মেটাসেন্ট্রিক কাকে বলে আর কোনোদিনই গোলাবে না। এবারে চলে আসি ক্রোমোজোমের আরেকটা ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ, যেখানে আমি ক্রোমোজোমকে ভাগ করছি অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশন, বেসড অন দেয়ার ফাংশন বা কার্য অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। তাহলে কার্য অনুযায়ী ক্রোমোজোমকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে অটোজোম আর একটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমের আরেকটা নাম হচ্ছে অ্যালোজোম। তাহলে কাদেরকে আমরা অটোজোম বলবো? অটোজোম কাদেরকে বলবো? মানে যে ধরনের ক্রোমোজোমগুলো ইজ রেসপন্সিবল ফর দ্য সোম্যাটিক ক্যারেক্টার এক্সেপ্ট সেক্স ডিটারমিনেশন, মানে আমাদের যে দেহের যাবতীয় বৈশিষ্ট্য নির্ধারণ করে যে ক্রোমোজোমগুলো, মানে লিঙ্গ নির্ধারণ ছাড়া বাকি যাবতীয় যে শারীরিক বৈশিষ্ট্য রয়েছে সেটা নির্ধারণ করছে যে ক্রোমোজোম, তাদেরকে আমরা বলছি অটোজোম। আর সেক্স ক্রোমোজোম কাদেরকে বলছি বা অ্যালোজোম কাদেরকে বলছি? দোজ হু আর রেসপন্সিবল ফর সেক্স ডিটারমিনেশন। এই যে আমাদের মধ্যে মেলনেস বা ফিমেলনেস, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ এইটা তৈরি করছে যে ক্রোমোজোমগুলো, তাদেরকে আমরা বলছি হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মানুষের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে সোম্যাটিক সেল বা দেহকোষ যেগুলো থাকে, সেই দেহকোষের মধ্যে বা আমরা স্পার্মাটোগোনিয়াল বা উগোনিয়াল সেলে দেখতে পাই হচ্ছে 23 পেয়ার ক্রোমোজোম, 23 পেয়ার থাকে বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। তার মধ্যে একটা প্যাটার্নাল সেট, একটা ম্যাটার্নাল সেট, একটু আগে আলোচনা করেছি। তো এই 46টা ক্রোমোজোমের মধ্যে প্রথম যে 44টা ক্রোমোজোম সেটা হচ্ছে কিন্তু অটোজোম। ঠিক আছে, তাদেরকে আমরা বলছি অটোজোম। তার মানে আমাদের শরীরে সোম্যাটিক সেলে বা দেহকোষে 44টা ক্রোমোজোম বা 22 পেয়ার্স ক্রোমোজোম যেটা, সেটা কিন্তু হয়ে থাকে এই অটোজোম। আর পড়ে রইল যে এক জোড়া, তা সেটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। তো যারা মেল তাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XY, আর ফিমেল যারা তাদের ক্ষেত্রে হয়ে থাকে XX, মানে দুটো X থাকে ফিমেলদের, দুটো X ক্রোমোজোম থাকে, আর মেলদের ক্ষেত্রে একটা X ক্রোমোজোম আর একটা Y ক্রোমোজোম থাকে। তার মানে কি এক জোড়া সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম রয়েছে, যেগুলো সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণে সাহায্য করছে। আলোচনা করলাম যে ক্রোমোজোম কত ধরনের হয়ে থাকে, ক্রোমোজোমের স্ট্রাকচার কেমন হয়ে থাকে। এবারে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্যারিওটাইপ আর ইডিওগ্রাম বলতে কি বোঝায়। তো ক্রোমোজোমের মধ্যে থেকে এই দুটো প্রশ্ন আসতে পারে, তো জেনে নাও এই ক্যারিওটাইপ আর ইডিওগ্রাম কাকে বলছে বা এদের মধ্যে ডিফারেন্স কি, এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন হয়। তো সবার প্রথমে চলে আসি ক্যারিওটাইপ। দেখো এই যে ক্যারিও কথাটা এসছে একটা গ্রিক ওয়ার্ড, যেটার মানে হচ্ছে কার্নেল। কার্নেল কথাটার মানে হচ্ছে কন্টেন্ট অফ নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা থেকেই কিন্তু এই ক্যারিয়ন কথাটা এসছে। এবং এই ক্যারিওটাইপ বলতে যেটা বোঝায় সেটা বলি। দেখো আমি একটু আগেই বললাম যে মেটাফেজ যে দশা রয়েছে, সেই সেল ডিভিশনের সেই দশায় আমরা কিন্তু ক্রোমোজোমটাকে স্পষ্টভাবে দেখতে পাই। তাহলে আমি ধরো কোনো একটা স্পিসিস বা প্রজাতির তার একটা সোম্যাটিক সেলের মধ্যে কতগুলো ক্রোমোজোম আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে কি করতে হবে? সেই সেলগুলোকে আমাকে মেটাফেজ যে দশা রয়েছে সেখানে অ্যারেস্ট করতে হবে, বা আমার এমন কিছু সেল দরকার যেটা নাকি মেটাফেজ স্টেজে রয়েছে। তাহলে সেই স্টেজে থাকা সেলটাকে যখন আমরা স্টাডি করব, তখন তার মধ্যে যত ধরো এরকম ক্রোমোজোম রয়েছে সেইটাকেই কিন্তু আমরা বলছি ক্যারিওটাইপ। তাহলে ক্যারিওটাইপ কাকে বলে? দেখো, অ্যান ইন্ডিভিজুয়ালস কমপ্লিট সেট অফ ক্রোমোজোম in laboratory
প্রডিউস ইমেজ, তার মানে তুমি একটা সেল নিলে বা কতগুলো সেল নিলে মেটাফেজ সেল, সেটাকে রং করলে এবং মাইক্রোস্কোপে দেখলে এবং তার ছবি তুমি তুললে, যেটা পেলে সেটাই হচ্ছে কিন্তু ক্যারিওটাইপ। এবং সেই ক্যারিওটাইপ তৈরি করার যে প্রসেস সেটাকেই বলা হচ্ছে ক্যারিওটাইপিং। এই ছবিটার দিকে তাকাও, দেখো এখানে একটা সেলকে দেখানো হয়েছে এবং আমি এখানে 8খানা ক্রোমোজোমকে দেখিয়েছি। দেখো বিভিন্ন সাইজের ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি 8খানা ক্রোমোজোম রয়েছে, তাহলে এই যে জিনিসটাকে আমি বলছি ক্যারিওটাইপ, এবং যে প্রসেসের মাধ্যমে আমি এটাকে করেছি, ছবি তুলেছি এবং রিপ্রেজেন্ট করছি, সেইটাকে বলা হচ্ছে ক্যারিওটাইপিং। এবং এই ক্যারিওটাইপিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন বলো তো? কেননা আমরা ধরো কোনো ক্রোমোজোমের স্ট্রাকচারাল কোনো যদি অ্যাবনর্মালিটি থাকে, ঠিক আছে, অস্বাভাবিক কোনো গঠন যদি আমরা দেখতে পাই বা তার যদি ফাংশনাল কোনো চেঞ্জ যদি হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু এই ক্যারিওটাইপিং এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, সো ইট ইজ ইউজ টু লুক দ্য অ্যাবনর্মালিটি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ক্রোমোজোম। এবারে আমরা চলে আসি ইডিওগ্রাম কাকে বলে। দেখো ইডিওগ্রাম মানে হচ্ছে যে তুমি ধরো মাইক্রোস্কোপে দেখলে অনেক কটা ক্রোমোজোম রয়েছে, এবারে তুমি কি করলে হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোমটাকে তুমি পরপর সাজালে, ঠিক আছে, বড় থেকে ছোট দিয়ে যে রিপ্রেজেন্টেশনটা মানে নিজে তুমি আঁকলে, দেখে দেখে আঁকলে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যেমন 8খানা ক্রোমোজোম আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে এদের মধ্যে সব থেকে বড় ক্রোমোজোম হচ্ছে এইটা আর এইটা। তাহলে এই দুটো হচ্ছে 1 নম্বর ক্রোমোজোম, সব থেকে বড় ক্রোমোজোম যে জোড়াটা রয়েছে, মানে বাবার থেকে একটা পেয়েছো, মায়ের থেকে একটা পেয়েছো, সেটা হচ্ছে 1 নম্বর ক্রোমোজোম। এইভাবে আস্তে আস্তে সাইজ মানে বড় থেকে ছোট যত আমি করব সেইভাবে ক্রোমোজোম নাম্বার হবে। তার মানে 1-এর পরে বড় যে সাইজটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর, তারপরে 3 নম্বর, এইভাবে 4 নম্বর করে করে আমাদের ক্ষেত্রে মনে রাখবে টোটাল অটোজোম রয়েছে 22 পেয়ার্স। ঠিক আছে, তার মানে এই 22 নম্বর অবধি যে ক্রোমোজোম রয়েছে সেইটা কিন্তু সব থেকে 22 নম্বর ক্রোমোজোমটা হচ্ছে সব থেকে ছোট সাইজের এবং 1 নম্বর ক্রোমোজোমটা কিন্তু সব থেকে বড় সাইজের হয়ে থাকে। এবং এই যে প্রথম 44টা ক্রোমোজোম এইভাবে করা হয়ে থাকে এবং পরে যে এই XX বা XY যেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেটা কিন্তু সবার পরে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে কি হচ্ছে দেখো 45th মানে 45 নম্বর এবং 46 নম্বর যে ক্রোমোজোমটা রয়েছে সেটা হয় XX না হলে XY হয়ে থাকে। তাহলে এখানে 8খানা ক্রোমোজোম আমি দেখিয়েছি, তার মধ্যে আমি যখন ইডিওগ্রাম করছি তখন কি হচ্ছে বড় থেকে ছোট হিসেবে আমি সাজাচ্ছি। তাহলে ইডিওগ্রাম কাকে বলছে? ইডিওগ্রাম মানে হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ক্যারিওটাইপ, যেটা দেখছি আমি সেলের মধ্যে সেটাকে আমি পরপর সাজাচ্ছি। এখানে দেখো আমি যখন ইডিওগ্রাম করি তখন কি করছি, while making ideogram homologous pair of chromosome are arranged in order of decreasing length, মানে বড় থেকে ছোট এইভাবে আমাকে সাজাতে হবে। তাহলে এই যে হোমোলোগাস পেয়ার বলতে কি বোঝায়, এটাকে বাংলায় বলা হয়ে থাকে সমস্ত ক্রোমোজোম। ঠিক আছে, সমস্ত মানে কি একই বৈশিষ্ট্যের দুটো ক্রোমোজোম। যেমন 1 নম্বর ক্রোমোজোমের কথাটা যদি আমি এখানে দেখি, দেখো একটা বাবার থেকে পেয়েছি মানে প্যাটার্নাল, একটা হচ্ছে ম্যাটার্নাল। তাহলে এই একই বৈশিষ্ট্যের দুটো ক্রোমোজোম মানে একই লেন্থের দুটো ক্রোমোজোম পাশাপাশি যখন আমি আঁকছি তখন সেটাকে বলা হচ্ছে সমস্ত ক্রোমোজোম। একই বৈশিষ্ট্যের দুটো ক্রোমোজোমকে আমরা সমস্ত ক্রোমোজোম বলে থাকি। তো এইভাবে আমরা প্রত্যেকটা সেটকে পাশাপাশি আঁকি। ঠিক আছে, 1 নম্বরের যেটা বাবার থেকে পেয়েছি মায়ের থেকে পেয়েছি পাশাপাশি রাখলাম, আবার 2 নম্বরের বাবার থেকে যেটা পেয়েছি মায়ের থেকে যেটা পেয়েছি সেটা পাশাপাশি রাখলাম। এইভাবে ইডিওগ্রাম কনস্ট্রাক্ট করা হয়ে থাকে। এবারে আমি চলে আসবো, তাহলে দেখো ক্যারিওটাইপ আর ইডিওগ্রাম বলতে বুঝতে পারলে। এবারে চলে আসবো যে হিউম্যান ক্যারিওটাইপ কিভাবে লেখা হয়ে থাকে। দেখো একটু আগেই বললাম যে মানুষের থাকে হচ্ছে 46টা ক্রোমোজোম, আরো ভালোভাবে বলতে গেলে 23 পেয়ার্স, তাই না? তো এর মধ্যে হচ্ছে 22 জোড়া হচ্ছে তোমার অটোজোম আর 1 জোড়া হচ্ছে তোমার অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, তাই না? তাহলে দেখো হিউম্যান ক্যারিওটাইপ কিভাবে লেখা হয়ে থাকে। তাহলে দেখো মেল আর ফিমেলের ক্যারিওটাইপ আলাদা হয়ে থাকে। আমরা যখন মেলের ক্যারিওটাইপ লিখি তখন কি দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে 44A মানে 44টা অটোজোম আছে,
আর মেলদের ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোসোম কি এক্স ওয়াই, ঠিক আছে, তাই এখানে লেখা হয়েছে 44A প্লাস এক্স ওয়াই, এইভাবেও আমরা লিখতে পারি। বা আমরা লিখতে পারি টোটাল যে ক্রোমোসোম নাম্বার কত 46 কমা দিয়ে এক্স ওয়াই, তার মানে সেক্স ক্রোমোসোমটাকে আমি কমা দিয়ে লিখছি। ঠিক এইভাবে ফিমেলদের ক্ষেত্রেও যদি আমি লিখি তাহলে কিভাবে লিখবো, ক্যারিওটাই 44A প্লাস এক্স এক্স, বা এইভাবেও লিখতে পারি 46 কমা এক্স এক্স, ঠিক আছে, দুটো এক্স ক্রোমোসোম থাকে ফিমেলের ক্ষেত্রে, এইটা হচ্ছে গল্প। তাহলে দেখো এই যে ক্যারিওটাইপ বা ইডিওগ্রাম করে আমার কি লাভ হবে, একটু আগেই বললাম যে ক্রোমোসোমাল যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, ধরো কোনো একটা ক্রোমোসোমের সংখ্যা কমে গেছে বা একটা ক্রোমোসোম বেড়ে গেছে, দুটো থাকার কথা তার বদলে তিনটে হয়ে গেছে বা একটা হয়ে গেছে, তো সেইটা কিন্তু আমরা ক্যারিওটাইপিং করে কিন্তু বুঝতে পারবো। তো যেমন ধরো হিউম্যানের ক্ষেত্রে তিনটে রোগের নাম বলছি ক্রোমোসোমাল অ্যাবারেশনের জন্য হচ্ছে, একটা হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কি হয়, মানুষের এইভাবে 1 2 3 4 করে 21 নম্বর যে জোড়াটা রয়েছে, 21 নম্বর যে ক্রোমোসোমটা রয়েছে সেটা আরো একটা হয়ে যায়, ছিল দুটো হয়ে গেছে আরো একটা এক্সট্রা। তো এদের ক্যারিওটাইপ কি হবে দেখো 47, তারপরে এক্স এক্স কমা আরেকটা এক্সট্রা কি রয়েছে 21 নম্বর ক্রোমোসোমটা, তাই প্লাস 21। তাহলে এটা ফিমেলদের ক্যারিওটাইপিং, ডাউন সিনড্রোমে ধরো কোনো একটা ফিমেলের ডাউন সিনড্রোম হয়েছে তাহলে তার ক্যারিওটাইপিং এটা হবে 47 কমা এক্স এক্স কমা প্লাস 21। আর যদি মেলদের ক্ষেত্রে ডাউন সিনড্রোম হয় তাহলে কি হবে 47 টোটাল 46টা তার থেকে এক বেশি, তার মানে 47 কমা দিয়ে এক্স ওয়াই, তারপরে হচ্ছে প্লাস 21, মানে 21 নম্বর ক্রোমোসোমটা এক্সট্রা রয়েছে। আর টার্নার সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে যেটা আমরা ফিমেলদের মধ্যে দেখে থাকি আর কি, যেখানে কি হয় দুটো এক্স ক্রোমোসোম, ফিমেলের যে দুটো এক্স ক্রোমোসোম থাকে বা সেক্স ক্রোমোসোম থাকে, তার মধ্যে একটা থাকে একটা থাকে না। তাহলে দেখো এই টার্নার সিনড্রোমের ক্ষেত্রে টোটাল ক্রোমোসোম নাম্বার কত হবে, 46-এর বদলে 45 হয়ে যাবে, দিয়ে কমা দিয়ে আমি কি লিখছি এক্স ও, তাই না? নর্মালি কি হয় 46 কমা এক্স এক্স, একটা কমে গেছে তাই 45 কমা এক্স ও, ও বলতে জিরো বোঝাচ্ছে এখানে, মানে একটাই এক্স ক্রোমোসোম রয়েছে আর একটা নেই। এরপরে চলে আসি ক্লেনফেল্টার সিনড্রোম, ঠিক আছে। ক্লেনফেল্টার সিনড্রোম এটা মেলদের মধ্যে হয়ে থাকে, যেখানে মেলদের আমরা কি দেখেছি যে 46টা টোটাল ক্রোমোসোম, তার সাথে দুটো সেক্স ক্রোমোসোম কি থাকে এক্স ওয়াই, তো একটা এক্স একটা ওয়াই, কোনোভাবে কোনো মেলের ক্ষেত্রে যদি এক্স এর নাম্বারটা একের বেশি হয়ে যায় তখন সেই ধরনের রোগকে আমরা বলে থাকি ক্লেনফেল্টার সিনড্রোম। তাহলে এদের দেখো কেমন হয়ে থাকবে ক্যারিওটাইপিং, এদের যদি ধরো একটা এক্সট্রা এক্স ক্রোমোসোম থাকে তাহলে কি হবে এক্স এক্স ওয়াই, তাহলে বেড়ে গিয়ে টোটালটা কত হয়ে গেল 47, আর পরে কি লিখবো সেক্স ক্রোমোসোমের জায়গাটাতে এক্স এক্স ওয়াই, ঠিক আছে। ঠিক একইভাবে ধরো কোনো একজন ব্যক্তি যার ক্লেনফেল্টার হয়েছে এবং দুটো এক্সট্রা এক্স ক্রোমোসোম আছে, তাহলে কি হবে এটা হয়ে যাবে 47-এর বদলে এটা হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে 48, আর এখানে সেক্স ক্রোমোসোম কি দেখাবো এক ট্রিপল এক্স ওয়াই, তার মানে দুটো এক্সট্রা এক্স ক্রোমোসোম রয়েছে, একটা এক্সট্রাও হতে পারে দুটো এক্সট্রাও হতে পারে। তো এইগুলো হচ্ছে কিন্তু এই যে অ্যাবনর্মালিটি, এটা আমরা কিভাবে ধরা পড়ছে এই ক্যারিওটাইপিং করেই কিন্তু আমরা এটাকে দেখতে পারি, ঠিক আছে। এবারে চলে আসি আরেকটা জিনিস যেটা জেনে রাখা তোমাদের খুব দরকার, বার বডি কাকে বলে। হ্যাঁ, বার বডি কাকে বলে এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো ফিমেল যারা রয়েছে, ফিমেলদের দুটো এক্স ক্রোমোসোম থাকে, আমি একটু আগে বললাম, তো এদের মধ্যে ফিমেল বডিতে একটাই এক্স ক্রোমোসোম কিন্তু অ্যাক্টিভেটেড থাকে আর একটা ইনঅ্যাক্টিভেটেড থাকে বা নিষ্ক্রিয় থাকে, একটা সক্রিয় থাকে একটা নিষ্ক্রিয় থাকে, মানে নিষ্ক্রিয় যে এক্স ক্রোমোসোম সেটা কোনো কাজ করে না। তো এই যে ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোসোম রয়েছে সেটাকেই আমরা বলে থাকি বার বডি, ঠিক আছে। তাহলে ফিমেলের ক্ষেত্রে যে ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোসোম রয়েছে সেটাকে আমরা বার বডি বলে থাকি, ঠিক আছে। দেখো কোনো একটা মেলের ক্ষেত্রে কিন্তু একটাই এক্স ক্রোমোসোম থাকে, তাই এখানে বার বডির কোনো গল্প নেই, ঠিক আছে। কিন্তু আমরা মেলের মধ্যেও কিন্তু বার বডি দেখতে পাবো যদি তার ক্লেনফেল্টার থাকে। তাহলে দেখো ক্লেনফেল্টার হলে দেখো একটার বদলে দুটো বা তিনটে এক্স ক্রোমোসোম থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা বার বডি দেখতে পাই। তো যেটা বার বডি থাকে সেটা ধরো এটা একটা নিউক্লিয়াস রয়েছে দেখতে পাচ্ছ,
নিউক্লিয়ার মেমব্রেন যেটা রয়েছে সেই নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে এরকমভাবে একখানা কন্ডেন্স একখানা বা ডিপলি স্টেন্ড স্ট্রাকচার হিসেবে দেখতে পাবো। তাহলে সেন্টারে রয়েছে নিউক্লিয়াসের নিউক্লিওলাস, তার পাশে ধরো আমরা মেমব্রেনের গা ঘেঁষে যদি এরকম ডিপ কালারের কিছু স্ট্রাকচার দেখতে পাই তখন সেটাকে বলা হবে বার বডি। এবারে বার বডি সংখ্যায় কটা থাকে তার একটা ফর্মুলা রয়েছে। দেখো, নাম্বার অফ বার বডি ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম -1। তাহলে দেখো একটা ফিমেলের ক্ষেত্রে বার বডি কত থাকবে? টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম -1। তার মানে একটা ফিমেলের মধ্যে টোটাল দুটো এক্স ক্রোমোজোম থাকে, তার -1 যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে 1। তাহলে ফিমেলের ক্ষেত্রে বার বডির সংখ্যা 1। এবারে ধরো কারোর ক্লেনফেল্টার হয়েছে এবং তার দেখা যাচ্ছে যে XXY, ঠিক আছে, এটা ধরো কোন একজন পেশেন্ট যার ক্লেনফেল্টার রয়েছে। তাহলে দেখো এখানে এক্সট্রা এক্স টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম কত? 3। তাহলে বার বডির সংখ্যা কি হবে? 3 - 1, তার মানে 2। তাহলে এইভাবে বার বডির নাম্বার আমরা দেখতে পাই। তাহলে ধরো এরকম কোনো পেশেন্ট যার XXY রয়েছে তার বার বডির সংখ্যা 2, তার মানে মেমব্রেনের গায়ে এরকম আমি দুটো ডিপলি স্টেন্ড স্পট আমি দেখতে পাবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে বার বডির গল্প। এবারে তোমাকে যদি বলে যে এরকম কি হতে পারে কোনো একটা ফিমেলের মধ্যে বার বডি নেই, এটা কি হওয়া সম্ভব? এটা হতে পারে যদি কোনো একটা ফিমেলের টার্নার সিনড্রোম থাকে। আমি টার্নার সিনড্রোমে কি বলেছিলাম? দুটো এক্স এর মধ্যে একটা এক্স থাকে না, একটাই এক্স থাকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বার বডির সংখ্যা কত হবে? টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম কত টার্নার সিনড্রোমের ক্ষেত্রে? 1। বার বডির সংখ্যা কি হবে? 1 - 1, তার মানে 0। ঠিক আছে, তাহলে টার্নার সিনড্রোম যাদের তাদের কিন্তু বার বডি থাকে না। তাহলে আমরা ক্যারিওটাইপ দেখলাম, হিউম্যান ক্যারিওটাইপ, হিউম্যানের কি কি ডিজিজ হয়ে থাকে বা অ্যাবনর্মালিটি হয়ে থাকে যেগুলো ক্যারিওটাইপিং করে আমি জানতে পারবো, আর বার বডির সম্বন্ধেও কিন্তু জানলাম। এবারে চলে আসবো যে ক্রোমোজোমের ফাংশন কি। সব থেকে সহজ, দেখো এতক্ষণ যা যা পড়ালাম সেটা যদি ভাবো তাহলে ক্রোমোজোমের ফাংশন তোমরা ইজিলি লিখতে পারবে। তাহলে দেখো সবার প্রথমে চলে আসি সেল ডিভিশন। তো স্ট্রাকচার পড়ানোর সময় বলেছিলাম যে কাইনেটোকোরের সাথে কি স্পিন্ডল ফাইবার গিয়ে অ্যাটাচড হয়। ঠিক আছে, তো এই সেল ডিভিশনে কিন্তু ক্রোমোজোম হেল্প করছে। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। নেক্সট হচ্ছে তোমার, আমরা যদি ক্রোমোজোমটাকে ভেঙে দেখি তাহলে একটা ক্রোমোজোম কি দিয়ে তৈরি? দেখো ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটা ক্রোমোজোমের মধ্যে প্রচুর জিন থাকে যেটা কি করছে আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায় বা হেরিডিটারি ক্যারেক্টার সেটাকে ক্যারি করে। সেই জন্য আমরা ক্রোমোজোমকে বলে থাকি ভেহিকেল অফ হেরিডিটারি ক্যারেক্টার। ঠিক আছে, এই কারণে আমরা বলে থাকি, বা ভেহিকেল অফ হেরিডিটারি মেটেরিয়ালও বলে থাকি। দেখো ক্রোমোজোম দু ধরনের কথা আমি বলেছিলাম, একটা হচ্ছে অটোজোম যেটা আমাদের বডি ক্যারেক্টার ডেভেলপ করে অ্যাপার্ট ফ্রম সেক্স ডিটারমিনেশন, মানে সেক্স ডিটারমিনেশন বাদে যাবতীয় ক্যারেক্টার তৈরি করছে যে ক্রোমোজোমগুলো তাদেরকে আমরা অটোজোম বলছি। আর সেক্স ক্রোমোজোম কি কাজ করে? সেক্স ডিটারমিনেশনে হেল্প করে। তাহলে দেখো যদি XX থাকে তাহলে সেটা হচ্ছে ফিমেল, XY যদি থাকে তাহলে সেটা হচ্ছে মেল। তার মানে আমাদের যারা যারা মেল রয়েছে তাদের মধ্যে ওই যে Y ক্রোমোজোমটা আছে সেটা কিন্তু সেক্স ডিটারমিনেশনে হেল্প করছে। তার মানে এই যে মেলনেস বা ফিমেলনেস সেটা কিন্তু কে তৈরি করছে? সেক্স ক্রোমোজোম। তাহলে এই ছিল ক্রোমোজোমের সব কটা বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেল জুলজিক্যালকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।